1974 থেকে 2025 পর্যন্ত আমাদের ভারতে যতগুলো আন্দোলন হয়েছে, যত দাঙ্গা হয়েছে, তার ডিটেলস রিপোর্ট তলব করেছেন ভারতের প্রত্যেকটি ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। চেয়েছেন লিখিত রিপোর্ট জমা দিতে হবে যে কারা আন্দোলন করেছেন, তাদের ডিমান্ড কি ছিল, ফান্ডিং কারা করেছে, কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল কি না। অর্থাৎ দেশে কি বড় কিছু হতে চলেছে? কেন হঠাৎ করে এরকম রিপোর্ট তলব করছেন গৃহমন্ত্রী অমিত শাহ? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। অমিত শাহ বললেন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কে অর্থাৎ BPR&D কে যে ডিটেল স্টাডি করতে প্রোটেস্ট কে নিয়ে যেগুলি আমাদের ভারতে 1974 থেকে 2025 পর্যন্ত হয়েছে, ডিটেলস স্টাডি বলতে এখানে পুরো খুঁটিনাটির কথা বলেছেন। সমস্ত দেশের ইনভেস্টিগেশন এজেন্সিকে পার্ট পার্টে কাজ ভাগ করে দিয়েছেন। জানতে চেয়েছেন যে প্রোটেস্ট কারা করেছিল, কতদিন পর্যন্ত এই প্রোটেস্ট হয়েছিল, প্রোটেস্টের মধ্যে ইনভলভমেন্ট কাদের ছিল, তারা এই দেশের ছিল নাকি বাইরে থেকেও ছিল, যারা ছিল তারা ইয়াং জেনারেশন ছিল নাকি মিড এজের ছিল। ইনফ্যাক্ট ফান্ডিং যেটা লাগে, অর্থাৎ কোনো আন্দোলন এমনি এমনি চলে না, আন্দোলন চালাতে গেলে ফান্ডিং লাগে। তো সেই ফান্ডিং কোথা থেকে এসছে, টাকা রোটেট কিভাবে হলো, কোনো বিদেশি ইনভলভমেন্ট ছিল কিনা, তার ডিটেলস রিপোর্ট লিখিতভাবে তৈরি করতে হবে। আর এর মাধ্যমে আপনারা খুব ভালোই বুঝতে পারলেন যে দেশে বড় কিছু হতে চলেছে। আর বড় কিছু হওয়ার কথা যখন বলছি, আর সেন্ট্রালে যখন বিজেপি গভর্নমেন্ট আছে, তখনই আমাদের মাথায় ক্লিক করে যে NRC, CAA থেকে শুরু করে ওয়াকফের মতো বড় বড় ডিসিশন আমরা নিতে দেখেছি। যদিও NRC আসামে হয়েছে, বাট ভারতে গোটা ভারত জুড়ে হওয়ারও চান্সেস রয়েছে, কিন্তু তার আগে UCC বাকি রয়েছে। আর এখান থেকে আমাদের মাইন্ড একটাই কোয়েশ্চেন করে, তাহলে UCC হওয়ার আগে প্রিপারেশন না তো? কারণ আমরা অলরেডি CAA কে নিয়ে আন্দোলন করা দেখেছি, আমরা ওয়াকফ কে নিয়ে আন্দোলন করা দেখেছি। ইনফ্যাক্ট আমাদের দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, এদিকে নেপাল, এদিকে মায়ানমার, চারিদিকে আমরা দেখেছি পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে। তো গভর্নমেন্ট আগে থেকে যদি UCC-র মতো বড় ডিসিশন যেটা নিতে চাইছেন মেবি, সেটা নেওয়ার আগে প্রোটেস্ট হলে সেটাকে কি করে কন্ট্রোল করবে তার কি পুরো প্ল্যানিং তৈরি করছেন। কারণ অলরেডি 13 সেপ্টেম্বর 2025-এ 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন CAPF সহ CRPF, ইনফ্যাক্ট স্টেটের টপ অফিসার্সরা, প্রায় 750 অফিসার্সরা উপস্থিত ছিলেন, যাদেরকে বেছে বেছে এই কনফারেন্সে নেওয়া হয়েছে। এবং এই পুরো কনফারেন্সটা হয়েছে হাইব্রিড ফোরামে, অর্থাৎ বেশ কিছু অফিসার্সরা ভার্চুয়ালি ছিলেন, বেশ কিছু অফিসার্সরা নিজের সশরীরে উপস্থিত ছিলেন। আর এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্সটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ শুধুমাত্র সেপ্টেম্বরের 13 তারিখ না, এটি জুলাই মাসেও হয়েছে। তো এই পরপর 2 মাসের মধ্যে এই দুবার মিটিং হয়ে যাবে, আর সেটা হাই ভোল্টেজ মিটিং হয়ে যাবে। সেখানে প্রশ্ন ওঠে যে ভারত সরকার তথা হোম মিনিস্টার বড় কোনো ডিসিশন নিতে চলেছেন কিনা, কারণ এই কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন। যেখানে পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু ডিটেলসে যাই, তাহলে বোঝা যাচ্ছে যে আন্দোলন করাটা যেমন আমাদের ডেমোক্রেটিক ভাবে আমাদের রাইট, সেই রকমই আন্দোলন যখন ডিজাস্টার হয়ে যায়, অর্থাৎ আন্দোলন যখন ভায়োলেন্ট হয়ে যায়, আন্দোলন যখন রিভলিউশন হয়ে যায়, তখন সরকারের প্রবলেম চলে আসে। আর এই সমস্ত প্রবলেমের সঙ্গে আগেও ভারত সরকার ডিল করেছে। 1974-এ যখন জেপি আন্দোলন হয়, ইন্দিরা গান্ধীর মতো স্ট্রংগেস্ট লিডার তিনি পর্যন্ত বলেছিলেন যে বিদেশি কোনো ইনভলভমেন্ট রয়েছে, কারণ ওনাকেও পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং প্রোটেস্টের মাধ্যমে ডাউনফল দেখতে হয়েছে। তারই আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন কিনা, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যেখানে ইনভেস্টিগেশন এজেন্সিদেরকে ভাগ করে করে দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন প্রত্যেকটি এজেন্সিকে কাজ দেওয়া হয়েছে রিলেটেড টু ফাইন্ডিং এই প্রোটেস্ট নিয়ে, যেখানে ED বা FIU, যেটাকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলা হয়, দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রি প্রোটেস্ট অ্যানালিসিস করতে। জানতে চেয়েছেন যে এই যে ফান্ডিং এর যে মেকানিজম, সেই মেকানিজমটা কি ছিল। CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কিভাবে টাকা এসেছে, টাকা রোটেট কিভাবে হয়েছে। রোটেট তো হয়েছে, তো সেখানে কোনো সেল কোম্পানির হাত ছিল কিনা, আর যদি সেল কোম্পানির মাধ্যমে রোটেট না হয়ে থাকে, তাহলে বাইরের কোনো বিদেশের হাত ছিল কিনা, বা
কোনো এনজিওর মাধ্যমে টাকা রোটেট করা হয়েছে কিনা সেই বিষয়ে ফাইন্ড আউট করবেন সিবিডিটি। সাথে দায়িত্ব দিয়েছেন স্টেট পুলিশ এবং স্টেট এজেন্সিকেও, যেখানে ইউনিয়ন গভর্নমেন্টের পাশাপাশি স্টেট গভর্নমেন্টেরও রোল থাকছে। দায়িত্ব দেওয়া হয়েছে এনআইএ কে, যেখানে তারা আইডেন্টিফাই করবে পুরো প্রোটেস্ট কিভাবে হয়েছিল, কেন হয়েছিল এবং লিডারশিপ প্যাটার্নটা কি ছিল, ইন্টেনশন কি ছিল প্রোটেস্টের। এইভাবে প্রত্যেকটি এজেন্সিকে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, যে প্রোটেস্টের ইন্টেনশন জানার চেষ্টা করা হয়েছে। এই যে আন্দোলন এবং এই যে দাঙ্গার এর ইন্টেনশন জানা, এটা ডেপথে ঢোকা, ডেপথ নিয়ে স্টাডি করার মানেই হচ্ছে যে আগে থেকে প্ল্যানিং করে নেওয়া, যে যদি এরকম কোনো প্রোটেস্ট হয় তার সঙ্গে ডিল গভর্নমেন্ট কিভাবে করবে। নেক্সট, প্রোটেস্টকে ক্লাসিফাই করা হয়েছে, দুটি ক্যাটাগরিতে প্রোটেস্টকে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে যে পিসফুল প্রোটেস্ট, যেটা ডেফিনেটলি অ্যালাউ কিন্তু কন্ট্রোলড, এটাকে অ্যালাউ করা হচ্ছে কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে এই পিসফুল প্রোটেস্টটাকেও। এবং সেকেন্ড হচ্ছে ভায়োলেন্ট এবং ফরেন ইনফ্লুয়েন্সড প্রোটেস্ট, যেটাকে পুরোপুরি সাপ্রেসড করার কথা এখানে গভর্নমেন্ট বলেছেন, যে প্রোটেস্ট আমাদের দেশে অ্যালাউ নেই। তার পাশাপাশি এখানে বলেছেন যে ক্রাউড ম্যানেজমেন্টের যে প্রোটোকল, সেই প্রোটোকল ডিটেলস তৈরি করতে হবে, মিডিয়া স্ট্র্যাটেজি সেটার ডিটেলস রিপোর্ট তৈরি করতে হবে। এইভাবে প্রত্যেকটা কাজকে পার্টে 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 ভাগ করেছেন এবং এই সমস্তর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, যার জন্য মনে হচ্ছে যে ভারত সরকার কি আবারও বড় কোনো স্টেপ নিতে চলেছে। কারণ আমরা ডিমনিটাইজেশন দেখেছি, আমরা 370 আর্টিকেল 35A কে উঠে যেতে দেখেছি, আমরা রাম মন্দির হতে দেখেছি, বিজেপি গভর্নমেন্ট যেহেতু সেন্ট্রালে রয়েছে সেরকম ওয়াকফ কে নিয়ে আমরা দেখেছি, আমরা সিএএ লাগু হতে দেখেছি। আর তার মধ্যে সব থেকে চর্চিত একটি বিষয় ছিল, সেটা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। তাহলে এবার ভারত সরকার কি সেই পথেই এগোচ্ছে? কারণ রিসেন্টকার একটি জাজমেন্ট এসছে কেরলের, যেখানে বিচারপতি পি.ভি. কুন্নিকৃষ্ণন তিনি জাজমেন্টে জানিয়েছেন যে একজন মুসলিম ম্যান যার বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী মামলা করেছেন, তো জাজ পর্যন্ত বলছেন যে আমরা ভাই রোবট এখানে বসে আছি, এখানে কাস্টমারি লয়ের যে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, মানে নিজেদের মানে বিষয়টা এরকমই ছিল যে নিজেদের যোগ্যতা নেই অথচ 3 থেকে 4টে বিয়ে করা হচ্ছে, সেটা ল্যাক অফ নলেজ এবং ল্যাক অফ এডুকেশনের জন্য হচ্ছে, যে কথা এখানে বিচারপতি জানিয়েছেন। একজন মুসলিম ম্যান যিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন, প্রথম ওয়াইফের সাথে থাকেন এবং দ্বিতীয় ওয়াইফ মেনটেনেন্সের মামলা করেছেন, যে আমার 10,000 টাকা করে চাই আমার মেনটেনেন্সের জন্য। আর যেখানে যে মুসলিম ম্যানের এগেনস্টে এই মামলাটি হয়েছে তিনি হচ্ছেন কেরালের একজন ভিখারি, যিনি নিজে অন্ধ, তিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন। তো এইভাবে যে রিলিজিয়ান বেস যে আইন রয়েছে সেটার অ্যাডভান্টেজ নেওয়া, যার কোনো রকম যোগ্যতাই নেই, অর্থাৎ যে ডিম্যান্ডে ফুলফিল করতে পারবেন অথচ তিনি তৃতীয় বিয়ে করছেন, তো এটা ল্যাক অফ নলেজ ছাড়া আর কিছুই না। এরকমই জাজমেন্ট পাস করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদি আমরা কাস্টমারি লয়ের অ্যাকর্ডিং টু কাস্টমারি ল যাই, তাহলে সেখানে একটা জাস্টিসের ওয়ার্ড উল্লেখ রয়েছে, অর্থাৎ প্রত্যেককেই জাস্টিস ফুলফিল করতে হবে। তো সেখানে সেকেন্ড ওয়াইফ এবং ফার্স্ট ওয়াইফ যারা রয়েছে তারা থেকেই গেল, থার্ড বিয়ে, এবং এইভাবে যদি বিয়ে চলতেই থাকে তাহলে তো বলতেই পারি যে সেকেন্ড ওয়াইফ জাস্টিস পেল না, ফার্স্ট ওয়াইফ কোনোদিন মামলা করলে তিনিও জাস্টিস পেলেন না। তো এই যে এক দেশের মধ্যে থেকে রিলিজিয়ান বেস আইন ফলো করা, এটা একটু অদ্ভুত রকম এবং অন্যরকম। তো যে বড় বড় ডিসিশন গভর্নমেন্টের দিক থেকে নেওয়া হয়েছে, সেখানে ইউসিসি একমাত্র এমন ডিসিশন যেটা বাকি রয়েছে এখন মাথায়, তো এটাও আসছে যে মেবি ইউসিসির আগের গভর্নমেন্টের এই প্ল্যানিং কি না। কারণ বিজেপির এখন রিসেন্ট কার যদি এই যে মানে হাই ভোল্টেজ মিটিং হয়েছে, এখানে 3টে স্ট্র্যাটেজির কথা সামনে আসছে। ফার্স্ট হচ্ছে যে স্টেবিলিটি বজায় রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে প্রোটেস্টে পলিটিক্যালে তাত্তাপ পাল্টানোর কথা যেন উঠে না আসে, অর্থাৎ এই যে জেন জি এর কথা আমাদের সামনে এসেছিল, তো এই যে ব্যাপারটা যে গভর্নমেন্টকে চেঞ্জ করে দাও, তো প্রোটেস্টে গভর্নমেন্টকে চেঞ্জ করে দাও, সিট চেঞ্জ করে দাও, এই যে তাত্তাপ পালট করে দাও, এটা করলে মেক ইন ইন্ডিয়া বা এই যে ট্রেডের যত ডেভেলপমেন্ট হচ্ছে এরকম টাইপের প্রজেক্ট কখনোই প্রপার স্টেবল ভাবে এগোতে পারে না। তো এইদিকে একটা ফোকাস করা হচ্ছে যে প্রোটেস্ট যেন ওই রকম জায়গায় না যায়, কারণ অলরেডি 2019 এবং 2020তেও গভর্নমেন্ট দেখেছে যে সিএএ কে নিয়ে প্রোটেস্ট হতে। ইনফ্যাক্ট যদি আমরা বলে থাকি যে ফার্মার বিলকে নিয়ে, তো সেক্ষেত্রেও বিলটাকে ফেরত নিতে হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর প্রোটেস্ট কিন্তু ভারত সরকার দেখেছে যে কতটা দূর পর্যন্ত যেতে পারে। আর তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেমোক্রেসি থ্রু ইলেকশনস নট স্ট্রিট এজিটেশনস, অর্থাৎ গণতন্ত্র সবসময় নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে, কখনোই রাস্তায় মার দাঙ্গা ঝামেলা অশান্তি এই সমস্ত করে কখনোই কোনো রকম ভাবে গণতন্ত্র আপনারা সঠিক এবং প্রতিষ্ঠিত করতে
পারবেন না। এই তিনটে স্ট্যান্ড পয়েন্ট গভর্নমেন্টের পুরোপুরি ক্লিয়ার আছে, যার ওপর ভিত্তি করে এবং ইতিহাস যাতে রিপিট না করে সরকার ভয় রয়েছেন, কারণ ইন্দিরা গান্ধীর মতো লিডারও যখন প্রোটেস্টের জন্য হিলে যেতে পারে, তো অতি অবশ্যই আমাদেরকে যখন কোনো বড় ডিসিশন নেব তো প্রোটেস্টের সাথে গভর্নমেন্ট যেন ডিল করতে পারে সেটা মাথায় রেখেই যেন মাঠে নামে। আর এই কারণেই পুরো 1974 টু 2025 পর্যন্ত যত প্রোটেস্ট হয়েছে, যত দাঙ্গা হয়েছে, তার ডিটেলস রিপোর্ট চাওয়া হয়েছে ভারতের ইনভেস্টিগেশন এজেন্সির কাছ থেকে। নেক্সট আমি আপনাদেরকে জানাবো আমাদের রাজ্যকে নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে। এইবার নির্বাচন কমিশন আরো সক্রিয় হয়েছে, না সক্রিয় শুধু বলবো না, চমকে গেছেন এবং রিপোর্ট তলব করেছেন ইআরওদের কাছ থেকে যে আমাদের রাজ্যে ভোটার লিস্টে যে সমস্ত ভোটাররা 100-র ঊর্ধ্বে এবং যারা জীবিত তাদের ডিটেলস রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে, যে রিপোর্টটি পরবর্তীতে যাবে দিল্লি অফিসে, অর্থাৎ সিইও যে রিপোর্ট পাঠাবেন দিল্লিতে। অদ্ভুত বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যে জানা গেছে ভোটার লিস্টে প্রায় 13,000 ভোটার এমন রয়েছেন যাদের বয়স 100 ঊর্ধ্বে এবং যারা জীবিত, যারা আবার নাকি ভোটও দেন। কারোর বয়স 100, কারোর 106, এবং দক্ষিণ 24 পরগনায় তো দেখা গেছে যে একজনের বয়স হচ্ছে 114 বছর যে জীবিত। সেই কারণে ইআরও কে সিইও জানিয়েছেন যে সশরীরে সেই সমস্ত ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত রিপোর্ট চাওয়া এবং তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে নির্বাচন কমিশনের দপ্তরে। এইরকম রিপোর্ট তলব করতে ইআরওর দিক থেকে জানানো হয়েছে যে 13,000-এর সম্পর্কে তো জানা নেই, কিন্তু মোটামুটি 2,500, প্রায় 2,500 ভোটার এরকম রয়েছে যারা মারা গেছেন এবং কয়েক বছর আগে মারা গেছেন, তাদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। তো অতি অবশ্যই আমরা গিয়ে বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেবো। কিন্তু আমাদের মাথায় কোয়েশ্চেন আসে যে এরকম গন্ডগোলটা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে বলতে পারেন? মানে এটা কি, মানে এটা নিয়ে তো আমার কমেন্টও আসছে না। মানে একজন ব্যক্তির 100-র ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তারাও ভোট দিচ্ছেন। যখন ইআরওদেরকে জানানো হচ্ছে তো তারা বলছেন হ্যাঁ প্রায় 2,500 হতে পারে যারা আগের বছর মারা গেছেন এবং কয়েক বছর আগেও যারা মারা গেছে। তো আপডেট কি হয় না? এভাবেই কি ভোট চলতে থেকেছে? মানে এই যে ব্যাপারগুলো, এবং এসআইআর হওয়ার আগে এই যে ভয়ঙ্কর এই ম্যাজিক্যাল ব্যাপারগুলো আমাদের সামনে আসছে, যেগুলো সত্যি পশ্চিমবঙ্গের ভোটারদেরকে চমকে দিচ্ছে যে এতদিন পর্যন্ত তাহলে পশ্চিমবঙ্গে যে ইলেকশন হয়েছে সেটা মানে কিভাবে এবং কেমন করে হয়েছে, আর যার দিকে কারো নজর এতদিন পর্যন্ত যায়নি সেই জায়গাকেই টার্গেট করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের দিক থেকে ইআরওদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে সশরীরে বাড়িতে গিয়ে সেই সমস্ত 100 ঊর্ধ্বের ভোটারদের সঙ্গে দেখা করে তাদের স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশন দপ্তরে রিপোর্ট জমা দিতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে সেই রিপোর্ট আদৌ জমা পড়ে কিনা, বা নেক্সট উত্তর ইআরওর দিক থেকে কি হবে। বাকি আমি এখানে এন্ড করব। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।